প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভার্বের ধারাবাহিক লেকচার সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার গত ক্লাসে ভার্বের ক্লাসিফিকেশান সম্পর্কে তোমরা জেনেছ। আজকে তারই ধারাবাহিকতায় আমি আলোচনা করতে চলেছি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। সো আমি আশা করব আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আজকের ক্লাসের পর হয়তোবা ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। সো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, যারা তোমরা আমার ক্লাসে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সো চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আমি এখানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য লিখেছি এবং এক্সাম্পল লিখেছি। এই বিষয়গুলোই তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দেব। তোমরা একটু অ্যাটেন্টিভলি আমার কথাগুলো শুনবে। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। সো লেটস গেট স্টার্টেড। ফাইনাইট ভার্ব আমরা প্রথমেই একটু বলে রাখি যে একটা ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স সম্ভব নয়। শুধুমাত্র একটা ভার্ব দিয়েই কিন্তু একটা সেন্টেন্স সম্ভব। যেমন গো মানে যাও, এটা দিয়ে কিন্তু একটা বক্তার মনের ভাব প্রকাশ পেল। সো ওইটাই একটা সেন্টেন্স, ওইটাই একটা ভার্ব। সো ভার্ব ছাড়া কখনোই বাক্য হবে না। এখানে ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব রয়েছে সেটা বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে এবং শুধুমাত্র নন ফাইনাইট দিয়ে কোনো ভার্ব, শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স সম্পন্ন হবে না, কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশও পাবে না। সো এভরি সেন্টেন্স নিডস ফাইনাইট ভার্ব। ওকে, আমরা দেখি টেন্স নির্ধারণ করা যায়, সেই হিসেবে আমরা এক্সাম্পলগুলো ফলো করি। দেখো, আই ওয়েন্ট টু ঢাকা। এখানে যদি আমরা খেয়াল করি আই ওয়েন্ট টু ঢাকা, আমরা ঢাকায় গিয়েছিলাম, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। সো এখানে ওয়েন্ট দ্বারা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, কেননা টেন্স নির্ধারণ করা গিয়েছে এখানে। সো ওয়েন্ট ফাইনাইট ভার্ব। ওকে, উই লাইক ইট, আমরা ইহা পছন্দ করি। এখানে লাইক একটা ফাইনাইট ভার্ব, কারণ বাক্য অর্থপূর্ণ হয় একটা বৈশিষ্ট্য রয়েছে। সো আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, এটা দ্বারা কিন্তু এই ওয়েন্ট দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। সো একইভাবে সাবজেক্টের সাথে পরিবর্তনশীল। এখন দেখো, উই লাইক ইট, আমরা এটা পছন্দ করি বা আমরা ইহা পছন্দ করি। আর এটার অর্থ হি লাইকস ইট, সে ইহা পছন্দ করে। এখানে খেয়াল করো, সাবজেক্ট উই ছিল তাই এখানে লাইক হয়েছে, এখানে সাবজেক্ট হি হয়েছে সেখানে লাইকস হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এস যুক্ত হয়েছে, আর ফার্স্ট পারসন প্লুরালের কারণে এস যুক্ত হয়নি। সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন ঘটে ফাইনাইট ভার্বে। এরপরে চলে আসি, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। এখানে বি ভার্ব প্লাস আইএনজি একটা বৈশিষ্ট্য। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা বি ভার্ব আর রয়েছে এবং প্রিন্সিপাল ভার্ব প্লেয়িং রয়েছে। সো এই বি ভার্বের কারণে কন্টিনিউয়াস টেন্সে প্লের সাথে আইন যুক্ত হয়েছে। তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব প্লাস আইএনজি থাকে। তারা ফুটবল খেলিতেছে, এখানে আর একটা ফাইনাইট ভার্ব, প্লেয়িং একটা ফাইনাইট ভার্ব। কেন সেটা আমরা দেখি। এর আগে বলেছি সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্ব পরিবর্তনশীল। এখন খেয়াল করো, যদি আমরা এখানে দের জায়গায় হি দেই তাহলে এখানে হি এর পরে আর থাকে না, হি ইজ হয়ে যায়, তাহলে আরটা অবশ্যই পরিবর্তনশীল। সো এই অক্সিলারি ভার্ব বি ভার্ব এটা ফাইনাইট ভার্ব। এরপরে খেয়াল করো, এই প্লেয়িং এখানে কেন ফাইনাইট ভার্ব হলো। তোমরা বলতে পারো এখানে যদি আমরা হি ইজ দেই তাহলে তো প্লেয়িংই থাকে। হ্যাঁ, সেটা থাকে, কিন্তু যদি আমরা এখানে এই অক্সিলারি ভার্বটা আরটা উঠাই দেই তাহলে বাক্য হয় কিনা দেখি। দে প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে, তাহলে তো এটা বাক্য হয় না। সো এখানে অক্সিলারি ভার্ব দিলে এখানে এই প্লেয়িং মূল ভার্বটা বসছে, অর্থাৎ দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে, এইটা দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে। সো বি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি এটা অবশ্যই ফাইনাইট ভার্ব।
এরপর চলে আসি আমরা শি হ্যাজ ডান দি ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেছে বা কাজটি করেছে। এখানে হ্যাজ ফাইনাইট ভার্ব, ডানও ফাইনাইট ভার্ব। কেন? এখানে সাবজেক্ট যদি আমি শি এর পরিবর্তে এখানে হ্যাভ ভার্ব প্লাস V3 লেখা হয়েছে, তোমরা জানো হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটাই হ্যাভ ভার্ব। সো শি এর পরিবর্তে আমরা যদি দে লিখি এখানে দে, তাহলে এখানে হ্যাভ হয়ে যাচ্ছে। সো এর পরিবর্তন হচ্ছে, সো এটা ফাইনাইট ভার্ব। এবং এইটার জন্য হ্যাজের জন্য এই ডান হয়েছে, V3 হয়েছে, তো এটাও ফাইনাইট ভার্ব। তাহলে এখানে হ্যাজ না থাকলে কিন্তু এখানে ডান থাকে না, এখানে কিন্তু ডাজ হয়ে যাবে। সাপোজ এখানে হ্যাজটা কেটে দিলে শি ডাজ দি ওয়ার্ক, সে কাজটি করে, ডানটা কিন্তু ডাজ হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, আমাদের এই ডানটাও পরিবর্তনশীল। এবং এখানে একটু মিস্টেক করে গেছি, আরটা কেটে দিলে দে প্লেয়িং ফুটবল হবে না, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলেও কিন্তু আরটা কেটে দিলে এই প্লে পরিবর্তন হয়ে প্লেয়িং পরিবর্তন হয়ে প্লে হচ্ছে। সো এইটা দুইটাই পরিবর্তনশীল। সো আমরা এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে ডেফিনেটলি বলতে পারি এই সবগুলো ভার্ব ফাইনাইট ভার্ব এবং সমাপিকা ক্রিয়া। এবং খেয়াল করেছেন নিশ্চয়ই, যতগুলো ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য লিখেছি সবগুলো ভার্ব দিয়েই কিন্তু বাক্যের পরিপূর্ণতা আসছে। সো আমরা পরবর্তীতে নন ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এখানেও ঠিক একই বিষয়, একটু উল্টা হয়েছে। আমরা এক্সাম্পলে চলে যাই সরাসরি। উদাহরণস্বরূপ দেখো, আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে খেয়াল করো বাক্যের টেন্স নির্ধারণ করা যায় না। এখানে যেটা আন্ডারলাইন করা হয়েছে সেটা নন ফাইনাইট ভার্ব। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। তাহলে এখানে যদি লিখি যে টু গো দ্বারা কোনো অর্থ পরিপূর্ণ হচ্ছে না বা টেন্সও বোঝা যাচ্ছে না। কারণ কি, যদি বলি আমি টু গো টু স্কুল, স্কুলে যেতে, এটা দ্বারা কোনো অর্থ বোঝায় না। যদি বলি আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই, তখন এইটা দ্বারা পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে। এটুকু না থাকলে আই ওয়ান্ট, আমি চাই, এটা দ্বারাও মনের ভাব প্রকাশ পায়। সো এই ওয়ান্ট এটা হলো ফাইনাইট ভার্ব এবং টু গো নন ফাইনাইট ভার্ব। আরেকটা উদাহরণ দিলে নিশ্চয়ই বুঝতে পারবে, হি ওয়ান্টস টু গো টু স্কুল, সেই স্কুলে যেতে চায়। এখন খেয়াল করো, আমরা বলেছিলাম যে সাবজেক্ট পরিবর্তন হলে ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়। এখানে ওয়ান্ট, এখানে ওয়ান্ট, এখানে আই, এখানে হি এর কারণে এখানে ওয়ান্টস হয়েছে। সো এটা একটা ফাইনাইট ভার্ব, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যুক্ত হয়েছে, ফাইনাইট ভার্ব। কিন্তু খেয়াল করো, এখানে ওয়ান্ট রয়েছে, এখানে ওয়ান্ট রয়েছে, এখানেও গো রয়েছে, এখানেও গো রয়েছে, কিন্তু এই বাক্যে ওয়ান্ট পরিবর্তন হয়ে ওয়ান্টস হয়েছে, কিন্তু এখানে টু গোই থাকলো। অতএব নন ফাইনাইট ভার্ব কখনোই বাক্যের মধ্যে পরিবর্তনশীল নয়, পরিবর্তন হয় না। এরপরের উদাহরণে চলে যাই, আই অ্যাম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা ভক্ত। ফন্ড অফ মানে প্রিয় বা ভক্ত, প্লেয়িং ক্রিকেট। এখানে একটা দিয়েছি, বাক্য অর্থপূর্ণ হয় না, আমি একটু বলে নেই। টেন্স নির্ধারণ করা যায় না, টু গো দ্বারা কখনোই টেন্স নির্ধারণ করা যাচ্ছে না, বাক্য অর্থপূর্ণ হয় না। টু গো টু স্কুল, স্কুলে যেতে, এটা দ্বারা কোনো অর্থই বোঝায় না। সাবজেক্টের সাথে সম্পর্ক নাই, অর্থাৎ এখানে হি এর সাথে টু গো এর কোনো সম্পর্ক নাই। এখানে আই ছিল তাও টু গো, হি থাকলেও টু গো। অতএব সাবজেক্ট পরিবর্তন হলো কি না হলো তাতে নন ফাইনাইট ভার্বের কোনো যায় আসে না। এরপরে দেখো, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আই অ্যাম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা ভক্ত। এখানে খেয়াল করো, অফ একটা প্রিপোজিশন, তারপরে প্লে একটা মূল ভার্ব বসেছে, তার সঙ্গে আইন যুক্ত হয়ে এটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে। সো প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওই ভার্বটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। ওকে, এরপরে কিন্তু এখানে খেয়াল করো, এমটা কিন্তু আবার ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? এখানে যদি আমরা হি লিখি তাহলে হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, তাহলে এখানে যদি আমরা হি লিখি হি এর পরে ইজ আসলো, পরিবর্তনশীল, তাহলে ফাইনাইট ভার্ব। কিন্তু হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলা প্রিয় বা ক্রিকেট খেলা ভক্ত, ওখানেও কিন্তু প্লেয়িংটা পরিবর্তন হচ্ছে না। সো বোঝাই যাচ্ছে নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। এরপরে দেখো, আরটা আছে এখানে যে আর্টিকেল প্লাস V3 প্লাস নাউন, অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম V1, V2, V3 পাস্ট পার্টিসিপল। যেমনি দিস ইজ আ ব্রোকেন চেয়ার, এই হয় একটি ভাঙা চেয়ার। এখানে খেয়াল করো, আর্টিকেল এ রয়েছে এবং ব্রোকেনটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এবং তারপরে চেয়ারটা নাউন হয়েছে। সো এটা একটা নন ফাইনাইট ভার্ব। কেননা এখানে যদি আমি অন্য কিছু লিখতাম,
যে এখানে অন্য কিছু লিখলেও এই ব্রোকেনটা কোনো পরিবর্তন হবে না। সো ব্রোকেনটা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং নন ফাইনাইট ভার্ব। এরপরে চলে আসো টু প্লাস ভার্ব। সো টু প্লাস ভার্ব ওয়ান তো এখানে দেওয়া হয়েছে, টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস গো ভার্বের বেস ফর্ম। এখানে দেখি আমরা এর পরেরটাই চলে আসি ভার্ব প্লাস আইএনজি। সো ভার্ব প্লাস আইএনজিতেও আমরা দেখতে পাবো ভার্ব প্লাস আইএনজি যে একটা এক্সাম্পল আমি লিখে দিচ্ছি এখানে সেটা হলো ক্লোজিং দি ডোর আই ওয়েন্ট টু স্কুল। খেয়াল করো আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা বাক্য লিখে দিলাম, এখানে ক্লোজিং দি ডোর দরজা বন্ধ করে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে ক্লোজিং তো ভার্বের সাথে আইএনজি নিশ্চয়ই, কিন্তু এটা দ্বারা এটা একটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এই ওয়েন্ট দ্বারা বাক্য সম্পূর্ণ হচ্ছে। বাট ক্লোজিং দি ডোর যদি এইটুকু অর্থ করতে যাই, ক্লোজিং দি ডোর দরজা বন্ধ করে, কোথায় কি বন্ধ করে অর্থ হয় না। সো এটা একটা, এই ক্লোজিংটা হলো নন ফাইনাইট ভার্ব। ভার্ব প্লাস আইএনজি গেল, এরপর হ্যাভিং প্লাস V3 আমরা খেয়াল করি, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দি সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম, অর্থাৎ সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরে আসলাম। এখানে দি সান হ্যাভিং সেট, সূর্য অস্ত গেলে উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে আসলাম, এর অর্থ এইটা। সো এখানে যদি আমরা সানের পরে আমরা কখনোই হ্যাজ দিতে পারবো না বা হ্যাজিংও দিতে পারবো না, হ্যাজের সঙ্গে আইনজি হয় না। আর এখানে যে ভার্বই হোক না কেন অবশ্যই V3 হবে, অতএব হ্যাভিং বা V3 কোনো পরিবর্তন নাই। সো এই দুটাই নন ফাইনাইট ভার্ব। সো ডিয়ার লিসনার্স, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ক্লাসটি দেখেছো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আমার ক্লাস থেকে, আমি আশা রাখি। সো ভার্বের ধারাবাহিক লেকচারগুলো পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং কমেন্টস করে জানাবে আমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, সেগুলো আমি রেকটিফাই করে নেব ইন ফিউচার। সো পরবর্তী ভার্বের লেকচার সিরিজগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।